আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টাস্ট টান্টাল সুইট সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমার বেলকনির একমাত্র রেইন লিলি ফুল দিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার ভালো আছি। আমার এই বছর এই ফুলটা নিয়ে মোট 4টা রেইন লিলি ফুটেছে। তাদের এই ফোঁটা দেখে আমি মোটামুটি মুগ্ধ। তাও তো 4টা ফুটলো। আজ হালকা রোদ দেখতে পাচ্ছি, তাই যেই গাছগুলোতে একটু করে রোদ লাগানো দরকার সেগুলোকে এভাবে বারান্দার বাইরে একটু স্পেস আছে, সেখানে ঘন্টা দুয়েকের জন্য রাখবো। একেবারেই রোদ আসে না আমার বারান্দায়, এটা আমার একটা বড় সমস্যা হয়ে গেছে। এমনকি যদি খুব বেশি বৃষ্টি হয় সেক্ষেত্রে আমার কাপড়গুলোও শুকায় না, তখন একটা বাজে গন্ধ হয়ে যায় না কাপড়ের মধ্যে। আমার ম্যাক্সিমাম কাপড়েই সেরকম গন্ধ হয়ে যাচ্ছে আজকাল। তো দুটো বারান্দা থাকার পরেও আমার কাপড় শুকানোটা একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে। রোদ আসছে না, জানি না শীতকালে কতটুকু রোদ পাবো। দেখা যাক, সময় হলেই বুঝতে পারবো। তবে অল্প কিছু ফুল তো পেয়েছি এই বারান্দা থেকে, সেটাও আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আবারও বেলি ফুলের তিনটা 6টা কলি চলে এসেছে। এই গাছটা এখন আর নিজের ভার নিতে পারছে না, একবার এদিকে কাত হয়ে পড়ছে, একবার ওদিকে কাত হয়ে পড়ছে। একটু পুঁই শাকগুলো কেটে নেবার পর এগুলো আবার নতুন ডাল এসেছে। ভাবছি পুঁই শাকের এই গাছটাকেও একটু রোদ যেখানে বেশি পড়ে সেখানে ট্রান্সফার করে দেব, যাতে ওর গায়েও একটু রোদ আসে। এই দুটো ইলিশ মাছ কিনে পাঠিয়েছে আমার ছোটো বোনের হাজব্যান্ড। যেহেতু আমি খুব বেশি একটা ইলিশ মাছ বুঝতে পারি না কোনটা ভালো কিংবা কী, তো ওকেই দায়িত্বটা দেওয়া হয়েছিল। বলা হয়েছিল যে ও যখন ওর বাসার জন্য কিনবে অবশ্যই যেন আমার জন্যও কেনে। আলহামদুলিল্লাহ, খুব ফ্রেশ, খুব ভালো ইলিশ মাছ কিনে পাঠিয়েছে। যেহেতু আমি মাছটা খেয়েছি সেই জন্যই বলতে পারছি। আর আমার খালাকে বলেছিলাম সুন্দর করে মাছগুলো কেটে দাও। খুব বেশি বড় পিস আসলে রাখা সম্ভব না, কারণ আমার মেয়েরা পেটির পিসটা খাবে, পিঠার যে অংশটা সেটা ওরা খাবে না। আর ডিমটা আমি যত্ন করে রেখে দিচ্ছি আমার জনাবের জন্য। উনি যখন আসবেন তখন ইনশাল্লাহ এই ডিমটা ফ্রাই করে ওনাকে খাওয়ানো যাবে, কিংবা রান্না করে খাওয়ানো যাবে। আমার বাসার লোকজনের ইলিশ মাছ খাওয়ার ব্যাপারটা খানিকটা এরকম যে পেটির পিসটা মেয়েরা খাবে, পিঠা মাথা লেজ সব আমার, আর ডিমের অংশটা শুধুমাত্র ডাক্তার সাহেবের। তো এই যদি হয় মাছ খাওয়ার অবস্থা, তো ইলিশ মাছ খাওয়ার প্রতি আসলে কি সেরকম আকর্ষণ থাকবে বলেন তো? তো খালাকে বলেছিলাম সুন্দর করে কাটতে থাকো। খালা কেটে মোটামুটি একবার দুবার ধুয়ে রেখেছে। আমি এখান থেকে কিছু কিছু পিস ফ্রিজে তুলে রাখছি, আর আজকে কিছু পিস রান্না হবে সেটার ব্যবস্থা করছি। আমি তো লম্বা সময় ধরে গল্প করে যাচ্ছি আপনাদের সাথে। আপনারা সবাই কেমন আছেন, কেমন চলছে আপনাদের দিনকাল, সেসব নিয়ে কোনো প্রশ্নই করা হয়নি। কেমন আছেন, কেমন আছি, এই প্রশ্নগুলো এখন অবান্তর। আমরা কেউই যে খুব বেশি একটা ভালো আছি সেটা বলবো না, বিশেষ করে বাংলাদেশে যারা বসবাস করছি। তবে একটা জিনিস খুব বেশি ভালো লেগেছে যে আমরা বাংলাদেশিরা যার যার জায়গা থেকে যেভাবে বন্যা দুর্গতদের প্রতি হাত বাড়িয়ে দিয়েছি, তাদের সাহায্য করতে চেষ্টা করে যাচ্ছি, এটা সত্যি মানে প্রশংসনীয়। আমরা কেউ কিন্তু বসে নেই। ছোট একটা বাচ্চাও তার সালামির টাকা নিয়ে ছুটে যাচ্ছে হেল্প করবার জন্য। খালা যে মাছগুলো কেটে দিয়েছিল সেগুলোকে মোটামুটি গুছিয়ে আমি একটু আদা রসুন পেস্টটাকে আবারও রিফিল করছি। আমি আসলে 15 দিন পর পর আদা রসুনটা ব্লেন্ড করে ফেলি, তারপর সেটা ডিপে রেখে দিই। যখন এখান থেকে নর্মালে কিছুটা রাখি, ডিপে কিছুটা রাখি। তো নর্মালেরটা যখন শেষ হয়ে যায় তখন ডিপ থেকে বের করে আবারও নর্মালেরটায় নিয়ে আসি। এভাবেই 15 ডেজ পর পর আমি আদা রসুনগুলোকে গুছিয়ে নিই। তো আজ রান্না করতে আসার আগ দিয়েই দেখলাম যে বেশ খানিকটা খালি হয়ে গেছে নর্মালেরটা। তো সেটাকেই আসলে একটু রিফিল করে নিচ্ছি। কাজ করতে যেয়ে আসলে একটা থেকে আরেকটা অনেক রকম কাজে চলে যাওয়া হয়। ভাবি একরকম, চলে যাচ্ছি আরেক রকম কাজে। এটা যে শুধু আমার সেটা না, আমার ধারণা আমার ম্যাক্সিমাম আপুর এটা হয়। বিশেষ করে আমাদের বিথিস ব্লগের বিথি আপু, আমি বড় বিথি আপুর কথা বলছি। উনি মাশাল্লাহ অনেক কাজ করেন এবং ওনার কাজ দেখলে কাজ করার আগ্রহ জন্মায়। আমার পার্সোনালি আমার জন্মায়। আমি যেহেতু একটু কামছোট টাইপের মানুষ, দেখা যায় বিথি আপু যখন অনেক কাজ করছেন তখন আমার একটা একটা করে কথা মনে পড়ে যাচ্ছে যে আরে আমার তো এটা গোছাতে হবে, ওটা গোছাতে হবে, এরকম অনেক কিছু মনে পড়ে যায়।
তো দেখা যায় যে একটা কাজ করতে এসে তখন আরেকটা কাজের কথা মনে পড়ে যায়। যেমন এখন আমি যখন এই আদা রসুন পেস্টগুলোকে রিফিল করছিলাম, সামনে থাকা আমার একটা ছোট্ট স্ট্যান্ড আছে রেড কালারের, যেটা আপনারাও হয়তো খেয়াল করেছেন। ওটার দিকে তাকিয়ে মনে হচ্ছে যে আরে এটা এরকম পানির ছিটায় এমন দাগ পড়ে গেছে, এটাকে খুব তাড়াতাড়ি আমার পরিষ্কার করতে হবে। তো এই ধরনের চিন্তা সবসময়ই মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ইলিশ মাছ রান্না শুরু করেছি। যখন মশলাটা কষাচ্ছিলাম তখন আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়েছি, এখন একটু সরিষার তেল দিলাম। আসলে আমার ইচ্ছে ছিল পুরোটাই সরিষার তেলে রান্না করবার, কিন্তু ভুলে গিয়েছিলাম। সালমা ভুলবে না, এটা হয় না। সালমার কাজ এলোমেলো হবে না, এটা হতেই পারে না। তো মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিয়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাছটা আজকে এভাবেই একটু মাখা মাখা করে রান্না করব, যেটাকে বলে ইলিশ মাছ ভুনা টাইপের করব। এবং সবার শেষে এটার মধ্যে একটু আমের ফলির আচার এবং আচারের তেল দিয়ে দিব। এটাই খুব সিম্পলভাবে আমার ইলিশ মাছ রান্না করা। তো রান্না মোটামুটি যখন হাফ ডান তখন মনে পড়লো যে আপনাদের সাথে আবার একটু দেখানো দরকার কেমন হচ্ছে রান্নাটা। আসলে ইলিশ মাছ রান্না সবচাইতে লোভনীয় লেগেছে আমার দীপা আপু যেটা হাতে মাখিয়ে করেছেন সেটা। ওটা দেখেই আমার মুখে পানি চলে এসেছিল। কিছু বাজার নিয়ে এসেছি, বাচ্চাদের স্কুল যেহেতু চলছে, তো আর সামনেই আবার আরেকটা মাস শুরু হচ্ছে, সেই মাসের কিছু বাজার অ্যাডভান্স করে রাখার চিন্তা করছি। আসলে একা হাতে যেহেতু কাজ করতে হয়, যখনই আমি শপিংয়ে যাই, যে যতটুকু আমার মনে পড়ে আমি চেষ্টা করি সেগুলোকে এনে গুছিয়ে ফেলতে। তো আর যেগুলো করেছি সেগুলো এমন কোনো কাজ না, এগুলো হচ্ছে বাচ্চাদের টিফিন আইটেমটাই একটু বেশি নিয়েছি। স্কুল চলছে, কোচিং চলছে। তো ওদিকে রান্না শেষ করে বাজার গুছিয়ে আজ আমি আমার কিচেনের এই র্যাকটাকে পরিষ্কার করব। এটাতে নর্মালি আমার রেগুলার ইউজের গ্লাস, মগ, চা খাওয়ার মগ, তারপর প্লেট, এইসব জিনিসপত্রই থাকে। কিন্তু এটাকে যদি আমি এখন পরিষ্কার না করি, বেশ কিছুদিন পরপরই যদি এটাকে পরিষ্কার না করি, কেমন যেন একটা পানির ছেটা দাগ পড়ে যায় এবং ময়লা হয়ে যায়। আর নিচের এই ট্রেটার পানিটা আমি চেষ্টা করি দুদিন পরপরই ফেলে দিতে, তা না হলে ডেঙ্গু মশার প্রকোপ হবে। ওই পানিতে ডেঙ্গু মশা বাচ্চা হতে পারে। তো যেই কারণে ভাবলাম যে আজকে পুরোটাই এই এরিয়াটা, কিচেনের এই সিঙ্ক এরিয়া থেকে শুরু করে কিচেনের যেই এটুকু এরিয়া আমার এলোমেলো হয়ে আছে, পুরোটাই আমি আজকে পরিষ্কার করব। আসলে বাসায় যত খালাই থাকুক না কেন এবং খালারা যত কাজই করে দিক না কেন, প্রত্যেকটা গৃহিণীকেই বাসার কিছু নিজস্ব কাজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হয়। এগুলো খালাদেরকে দিয়ে হয় না, তাদেরকে বললেও তারা ঠিক মতন করে না, বোঝানো সম্ভব হয় না, করতে দিলে মুখ কালো করে। যেহেতু তারা ধরা বাঁধা অল্প কিছু কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায়, তাদের টাইমিং একটা বড় ব্যাপার, তারা অন্য আরও 2-3টা বাসায় কাজ করতে যাবে। তো এইসব কাজ তারা করতেও পছন্দ করে না, আমি দেইও না। আমি মনে করি এইটুকু কাজ আমি নিজেই করে নিতে পারবো। তো যেই কারণে আমি কিচেনের এই ধরনের কাজগুলো সবসময় চেষ্টা করি নিজে হাতে করতে। আমি কখনোই তাদের উপরে খুব বেশি একটা ভরসা করি না। কাজটা দেখতে যত তাড়াতাড়ি মনে হচ্ছে যে আমি খুব সুন্দর করে তাড়াতাড়ি করে সব কিছু করে ফেলছি, করতে কিন্তু মোটেও এত তাড়াতাড়ি হয়নি। অনেকটা সময় লেগেছে এগুলো পরিষ্কার করতে, পুরো কিচেনের সিঙ্কের আশেপাশে পরিষ্কার করতে, কাউন্টার টপ পরিষ্কার করতে অনেকটা সময় লেগেছে। আসলে আমরা ভিডিওতে 10 মিনিটে কিংবা 12 মিনিটে যেভাবে কাজ দেখাই, সত্যিকারই যদি হাতে ওই লেভেলের স্পিড থাকতো এবং সময়ের সাথে এতটাই দ্রুত ছুটে চলা যেত, তাহলে সত্যিই জীবনটা অনেক বেশি আরামের হয়ে যেত। অন্তত রেস্ট নেওয়ার জন্য বেশ খানিকটা সময় পাওয়া যেত। আজ বাসায় আছি বলে এই ধরনের কাজগুলো করতে পারছি। আজ আমার বাচ্চার স্কুল বন্ধ, তাদেরকে জন্মাষ্টমীর ছুটি দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আমি আমার সমস্ত হিন্দু দর্শক ভাই বোন, দাদা বৌদি, দিদি বনু সবাইকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমী। যারা আমাকে আজ দেখছেন, যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে এর শুভকামনা জানাচ্ছি, সব কিছু যাতে সুন্দরভাবে পালন হয় সেজন্য। আপনাদের সাথে গল্প করতে করতে আমার এই র্যাকটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। আর এই র্যাকে যে জিনিসগুলো আছে সেগুলো আমি এখনও ধুইনি, সেগুলো ধুবো, ধুয়ে পরে এটাকে গোছাবো। তো আমি যেটা করব যে এখন র্যাকটাকে আগে বারান্দায় আমি শুকা দিয়ে আসলাম। এখন এই সিঙ্কের চারপাশটা আমি সুন্দর করে পরিষ্কার করব। খালাকে যদি বলা হয় যে একটু মাছ মাংস এগুলো ধোও,
খালা কখনোই নিচে আরেকটা জায়গা আছে সেখানে ধুবে না, এখানেই ধুবে। তো দেখা যায় দেয়ালে না বেশি মানে দাগ বসে যায়, রক্তের ছিটা ফোটা কিংবা এরকম দাগ বসে যায়, এবং পরবর্তীতে সে সেগুলো সাথে সাথে পরিষ্কার করে না। তো আজ যেহেতু সুযোগ পেয়েছি, এই সব কিছুকেই ভাবছি একটু ডলে ডলে পরিষ্কার করি। অন্য দিনগুলোতে যে পরিষ্কার করা হয় না তা কিন্তু না, কিন্তু ডিপ ক্লিন করা হয় আসলে খুব কম। দেখা যায় স্কুলে বাচ্চা আনতে চলে যাব, কিংবা একটু বাজার বাকি আছে, কিংবা মেয়ের কোচিং শুরু হয়ে যাবে, তো রান্না করে কোনো রকমের চারপাশটা ক্লিন করে রেখে চলে যাই। কিন্তু এইভাবে সব কিছু সরিয়ে ক্লিন করাটা তো আসলে রেগুলার হয় না। এদিকে কাজ করতে করতে আজ কিছু প্রিয় আপুর কমেন্ট পড়ে শোনাবো। আকন্দ হোমস ডায়েরি থেকে আমার প্রিয় নিপু আপুর সুন্দর সুন্দর কমেন্ট আমি প্রতিনিয়ত পাই। শুধু যে নিপু আপু তাই না, হানি মধু আপু, আমাদের লিপি আপা, তারপর আমাদের বড় বিথি আপু, ছোট বিথি আপু, তারপর রেহান্স ফ্যামিলি থেকে রেহানা, তো সবার অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাই আমি। তো শুধু এই কটা নাম বলাটা আসলে ভুল, অজস্র নাম আছে। মারিয়া আপু আছে, তারপর শারমিন রেখা আছে, হাফসা আছে, আমাদের শাহিনুর আপু খুব সুন্দর কমেন্ট করেন আমাকে। তো এত সুন্দর সুন্দর মিলি, মিলি বলতে আমি সুলতানা ইয়াসমিন, মানে আন্তিকের আম্মুর কথা বলছি। তো এত সুন্দর সুন্দর কমেন্ট, কোনটা রেখে কোনটা পড়বো। ব্লগার মম হালিমা, এরকম বহু কমেন্ট আছে যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো আজ না হয় প্রথম শুরু করি একটু আমাদের নিপু আপুকে দিয়ে, মানে আকন্দ হোমস ডায়েরি থেকে। আপু লিখেছেন, আপু পুরো ভিডিওর কথাগুলো শুনলাম, কেন ভালো লাগবে না বলো, কজন পারে এত সুন্দর করে বলতে। খুব বেশি দরকার এখন এই কথাগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার। আপু চিংড়ি লতা ভীষণ লোভনীয় লাগছে, মাশাল্লাহ। আমার ভালোবাসার আপু, অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপু। নিপু আপু হচ্ছে এই চ্যানেলটার ওনার, আকন্দ হোমস ডায়েরি। যারা ওনাকে চেনেন না তাদের জন্যই বলছি। আপু সপ্তাহে একটা ভিডিও দেন, প্রতি বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানেই হচ্ছে নিপু আপুর ভিডিও আমার কাছে। এবং এত সুন্দর তার কাজ, এত সুন্দর করে কাজ করেন, কথা বলেন, ভিডিওতে শিক্ষণীয় অনেক কিছু থাকে, ভালো লাগা থাকে, আগ্রহ লাগে ভিডিওটা দেখবার জন্য। যারা ভালো কাজ দেখতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন, আমি তাদের জন্য নামটা আবারও মেনশন করব, আকন্দ হোমস ডায়েরি। অনেক কিছু শেখার আছে, চাইলে আপনারা তাকে দেখতে পারেন, ফলো করতে পারেন, শিখতে পারেন। শেখার জন্য বলছি। এছাড়াও তো আর অনেক আপুর নাম বললাম যারা এত সুন্দর সুন্দর কাজ উপহার দিচ্ছেন আমাদেরকে, এত সুন্দর কথা কাজ, যে এই ভিডিওগুলো থেকে আমি অনেক কিছু শিখতে পাচ্ছি। দেখুন, আমরা কম বেশি সবাই কাজ জানি না তা না, কিন্তু কাজ করবার যে একটা আলাদা প্যাটার্ন আছে, এনার্জি আছে, সেটাকে আরও গুছিয়ে করা যায়, এই জিনিসগুলো কিন্তু আমি ইউটিউবের আপুদের কাছ থেকে শিখেছি। কাজ শেখার জন্য আমি মূলত কিছু আপুদেরকে সবসময় ফলো করি, যেমন শারমিনস ব্লগ থেকে শারমিন আপুকে, নাইমাস লাইফস্টাইল থেকে নাইমা আপুকে, বাংলাদেশি ব্লগার তৃপ্তি থেকে তৃপ্তি আপুকে, দীপাস লাইফস্টাইল থেকে দীপা আপুকে, বাংলাদেশি মম মিম, তারপর আমাদের এমএসটি মুক্তা, যারা লাইফস্টাইল ব্লগ করেন তাদের কাছ থেকে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হই কাজ শিখবার ক্ষেত্রে। মাত্র এই কজন আপুর নাম বলছি বলে অন্যরা মনে করবেন না যে আমি আপনাদের কাছ থেকে কোনো কাজ শিখছি না। আমার কাছে প্রত্যেকটি ভ্লগই হচ্ছে শিক্ষণীয়, যদি আপনি সেখানে শিক্ষণীয় কিছু রাখেন আমি অবশ্যই সেখান থেকে শেখার চেষ্টা করব, সেটা দেখে আমার ভিডিওকে, আমার ভ্লগকে আরেকটু ইমপ্রুভ করার চেষ্টা করব। আমার নিজের কাজের ক্ষেত্রে এটা আমার নিজস্ব পলিসি। এরকম অনেকেই অনেকভাবে নিজেদের চ্যানেলকে আপগ্রেড করার চেষ্টা করছেন। আমার চ্যানেলটা যে খুব বেশি ভালো চলছে তা কিন্তু না, ভিউয়ের যে দুর্দশা, যে মহামারী চলছে, তাতে আমি বলতেই পারি যে আমার চ্যানেল যে কোনো সময় আমার বন্ধ হয়ে যাওয়া সম্ভব, করে দেওয়াটাই উচিত। কিন্তু শুধুমাত্র ভালো লাগা, ভালোবাসা থেকে এই জায়গাটায় আছি বলে এখনও বন্ধ করে দিইনি। আর এই চ্যানেলটা কখনোই আমার সোর্স অফ ইনকাম না, সেজন্যই এখনও এই চ্যানেলটা এভাবে চলছে। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিচেনটা মোটামুটি আমি গুছিয়ে ফেলেছি। যে স্ট্যান্ডটা ধুয়েছি সেটা অলরেডি বারান্দায় আমি শুকাতে দিয়ে এসেছি, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। কেমন হয়েছে আজকে কিচেন গোছানোটা অবশ্যই জানাবেন। আর আস্তে আস্তে কিছু কিছু করে যেহেতু বাজারগুলো করে রাখছি,
তো এখানে শুকনো কিছু জিনিস এনে রেখেছি, আলু রেখেছি, পেঁয়াজ রেখেছি, নিচে আদা রসুন রেখেছি। মাসের শুরুতেই এগুলোকে কেটে আবার আমি ব্লেন্ড করব, গোছাবো। তো একটু একটু করে এখনই শুরু করেছি এগুলো এনে গুছিয়ে রাখা। বারান্দায় যেহেতু এটাকে শুকাতে দিয়ে গিয়েছিলাম, মোটামুটি শুকিয়েও গেছে। এটাকে তুলে এখন আমি আবারও কিচেনে নিয়ে স্ট্যান্ডটা গুছিয়ে রাখবো। তো অনেক লম্বা সময় আপনাদের সাথে গল্প করা হয়ে গেছে। আজ এ পর্যায়ে থেকে আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আপনাদের সবার প্রতি জানাচ্ছি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা ও কৃতজ্ঞতা। আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।